আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আমি আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে আমরা নতুন কিছু শিখব। আজকে আমরা যে জিনিসটা দেখব, আমরা এই গত কয়েকদিনে কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম, তাই না? যে ভরবেগের সংরক্ষণশীলতার নীতি অনুসারে এই বিশেষ করে এই উদ্দীপকে ভরবেগ ভরবেগ সংরক্ষিত হবে কিনা। হ্যাঁ, তো এইরকম প্রবলেম সমাধানের জন্য আমরা কি দেখেছিলাম যে এই সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ এগুলো আমরা বের করেছিলাম, তাই না? তো এখন যে এখানে দেখো একটা কথা বারে বারে আসতেছে যে এক হচ্ছে ভরবেগ, আর দুই রকমের কথা, আরেকটা কথা হচ্ছে সংঘর্ষ। তো এখন এই সংঘর্ষ বলতে আসলে আমরা কি বুঝি, সেটা সেটা আগে আমাদের একটা স্বচ্ছ ধারণা হওয়া দরকার। হ্যাঁ, সংঘর্ষ অনেক সময় পরীক্ষায় আসে যে সংঘর্ষ কি, সংঘর্ষ কি এরকম পরীক্ষায় কিন্তু আমাদের আসে ক নাম্বারে। মূলত যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া হওয়াকে সংঘর্ষ বলে। হ্যাঁ, এক কথায় যদি আমরা উত্তরটা দিই যে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া হওয়াকে সংঘর্ষ বলে। এখন এই সংঘর্ষ দুই ধরনের। সংঘর্ষ কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্থিতি স্থাপক সংঘর্ষ, স্থিতি স্থাপক সংঘর্ষ। আরেকটা হচ্ছে অস্থিতি স্থাপক সংঘর্ষ, অস্থিতি স্থাপক সংঘর্ষ। তাহলে সংঘর্ষ কয় প্রকার? দুই প্রকার। হ্যাঁ, স্থিতিস্থাপক সংঘর্ষ, আর একটা হলো কি অস্থিতিস্থাপক সংঘর্ষ। এখন আমরা তো ভরবেগ তো বুঝতে পেরেছি, হ্যাঁ, ভর ও বেগের গুণফলকে ভরবেগ বলে। আর আরেকটা জিনিস যেটা আমরা খুব ভালো করে বুঝে গেছি যে ভরবেগ সংরক্ষিত হয়, এবং এটা প্রমাণ করার কৌশল হচ্ছে এটা, যে সংঘর্ষের পূর্বে যদি মোট ভরবেগ এবং সংঘর্ষের পরের যদি মোট ভরবেগ কি হয়, সমান হয়, তাহলে ভরবেগ কি হয়, সংরক্ষিত হয়। কিন্তু এই স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ বোঝার জন্য আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হলো যে গতিশক্তির যে বিষয়টা রয়েছে সেটা। এই গতিশক্তির বিষয়টা কিন্তু কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের। হ্যাঁ, তারপরেও এখানে একটু আমাদের কাজে লাগবে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ বোঝার জন্য। তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ কোনটা সেটুকু একটু বুঝে নিই। যে সংঘর্ষে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এবং পরের মোট গতিশক্তি সমান হয়, সেই সংঘর্ষকে আমরা বলবো কি, স্থিতিস্থাপক সংঘর্ষ। আর যে সংঘর্ষে, যে সংঘর্ষের পূর্বের মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান হবে না, সেই সংঘর্ষকে আমরা বলছি কি, অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে যদি উদ্দীপক এরকম আসে যে সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো, তাহলে আমরা যে কাজটা করব সেটা হলো যে সংঘর্ষের পূর্বে বস্তু দুটি বা গাড়ি দুটির মোট গতিশক্তি বের করব, এবং সংঘর্ষের পরে গাড়ি দুটির বা বস্তু দুটির মোট গতিশক্তি বের করব। যদি দুটো সমান হয় তাহলে আমরা বলবো সংঘর্ষটি স্থিতিস্থাপক, অন্যথায় বলবো যে সংঘর্ষটি স্থিতিস্থাপক নয় বা অস্থিতিস্থাপক। তো এরকম একটা প্রবলেম আমরা দেখি। স্যার, আমার একটা নতুন ফ্রেন্ড অ্যাড হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ওকে ধন্যবাদ, স্বাগতম। হ্যাঁ, আচ্ছা, আমরা একটু দেখি যে এই স্থিতিস্থাপক সংঘর্ষ এবং অস্থিতিস্থাপক সংঘর্ষ নিয়ে একটা গাণিতিক সমস্যা। ধরো যে দুটো গাড়ি, আমরা এখানে গাড়ি কথাই বেশি ব্যবহার করছি। বস্তু বললেও কোনো ভুল হবে না, এটা প্রশ্নে তোমাকে বলে দিবে এই দুটো গাড়ি নাকি বস্তু। হ্যাঁ, ধরো যে এই একটা গাড়ি, এর ভর ধরো যে 1000 কেজি। এটা ধরো কত মিটার পার সেকেন্ড বেগে চলছে? ধরো যে ধরে নিচ্ছি যে 50 মিটার পার সেকেন্ড বেগে সেটা চলছে। আর আরেকটা গাড়ি যার ভর যার নাম হচ্ছে বি বি গাড়ি, এর ভর ধরো 1200 কেজি, আর এটা ধরো 40 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে যাচ্ছে। কিছু সময় পরে এদের মধ্যে সংঘর্ষ হলো। সংঘর্ষের পরে আমরা ধরে নিচ্ছি যে এ গাড়িটার বেগ ধরো যে 40 মিটার পার সেকেন্ড, আর বি বস্তুটার বেগ কত সেটা আমাদের জানা নেই। তাহলে এটা হলো কি সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের কি
পূর্বে, আর এটা হলো কি সংঘর্ষের পরে। আমি আশা করছি যে তোমরা এই যখন গাণিতিক সমস্যা সমাধান করা মানে হচ্ছে, হ্যাঁ, তখন তোমরা উদ্দীপক অবশ্যই তুলবে, তাহলে তোমাদেরকে একটু বেশি কাজ দেবে। হ্যাঁ, তো এখানে গ নাম্বার প্রশ্ন এখন দেওয়া হলো যেটা, যে সংঘর্ষের পর বি বস্তুর বেগ নির্ণয় করো। সংঘর্ষের পর, সংঘর্ষের পর বি বস্তু বা বি গাড়ির বেগ নির্ণয় করো। বি গাড়ির বেগ নির্ণয় করো, নির্ণয় করো। আর আমাদের মূল টার্গেট যেটা, সেটা হচ্ছে কি, যে তোমার মূল টার্গেট হলো যে উদ্দীপকের সংঘর্ষটি সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা, স্থিতি স্থাপক কিনা, স্থিতিস্থাপক কিনা বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো। এটা হচ্ছে আমাদের মূল টার্গেট। ঘ নাম্বার প্রশ্নটা হচ্ছে আমাদের মূল টার্গেট। হ্যাঁ, তাহলে ঘ নাম্বার প্রবলেম সলভ করতে গেলে আমাদের গটা আগে করে ফেলতে হবে। হ্যাঁ, তোমরা কিছু সময় নাও, 2-3 মিনিট সময় নাও, তোমরা গটা করে ফেলো দেখি। গ নাম্বারের যে অঙ্কটা রয়েছে এটা আমরা সমাধান করে ফেলি। তা আমরা তো সূত্র কি জানি, m1 u1 প্লাস কি m2u2 সমান m1v1 প্লাস m2v2। আমাদের এখানে বের করতে বলা হচ্ছে যে বি গাড়িটার বেগ, তাই না, সংঘর্ষের পরে। তার মানে ভি টু এর মানটা আমরা বের করব। আমি সরাসরি সাইড নোটে আর গেলাম না, সরাসরি মানগুলো বসাই। তাহলে m1 এর মান হচ্ছে 1000 কেজি, u1 এর মান হচ্ছে 50, m2 এর মান কত, 1200, আর u2 এর মান হচ্ছে 40। এই তো। আচ্ছা, m1 এর মান হচ্ছে 1000, আর v1 এর মান কত দেওয়া আছে, 40, প্লাস m2 এর মান কত, 1200, আর ভি2টা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে ভি2 এর মান কত হয় তোমরা একটু বের করে দেখাও। 1000 গুণন 50, তাহলে এখানে হলো 50,000, তাই তো। 3, এখানে 4 12 48,000, এখানে হলো 40,000, প্লাস এখানে হলো 1200 ভি2, 1200 ভি2। তাহলে ভি2 এর মান কত হয় তোমরা একটু বের করে দেখাও। তাহলে এখানে 1200 ভি2 সমান হলো 58,000, বা ভি2 সমান হলো কত, ভাগ 1200। তাহলে ভি2 এর মানটা আসলো 48.333 এত মিটার পার সেকেন্ড। তাহলে সংঘর্ষের পর বি বি গাড়ির বেগ হলো 48.333 এত মিটার পার সেকেন্ড। ক্যালকুলেশন তোমাদেরও দেখা দরকার। ঠিক আছে কি? মাহবুব, জি স্যার। ক্যালকুলেশন ঠিক আছে, দেখেছো? জি স্যার, ঠিক আছে স্যার, আমার একটু নেটের সমস্যা করতেছে। আচ্ছা, তোমাদের কি তোলা হয়েছে? জয়িতা কি খাতায় লিখছো? আর টেকনো মনে হয় জয়িতার ফ্রেন্ড, তাই না? জি স্যার, স্যার তোলা হয়েছে আর উত্তর ওইটাই আসছে। এটাই আছে না? আচ্ছা, তাহলে আমরা এবার ঘ নাম্বার দেখি, বলছে উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা বিশ্লেষণ করো। এখন তোমাদের চতুর্থ অধ্যায়ে তোমরা একটা সূত্র পাবে, সেটা হচ্ছে গতিশক্তি। হ্যাঁ, গতিশক্তি কথাটা হচ্ছে কি, গতি
শক্তি টি সমান হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ হাফ গুণন ভর গুণন কি বেগ হোল স্কোয়ার। তো এই ক্ষেত্রে যদি বেগটা আদি বেগ হয় তাহলে আদি বেগ হোল স্কোয়ার, আর যদি শেষ বেগ হয় তাহলে শেষ বেগ হোল স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে দেখো যে আমাদের সংঘর্ষের পূর্বে যে অবস্থা, দুটো গাড়ি ছিল এ এবং বি, তাহলে যদি আমি হাফ এম ভি স্কোয়ার যদি হিসেবে যদি লিখি, তাহলে এ গাড়ির গতিশক্তি কত হবে বলো দেখি, হাফ এম ওয়ান ই ওয়ান হোল স্কোয়ার, এরকম হবে না? দেখো দেখি এই সূত্র অনুসারে একটু রেসপন্সও করতে হবে। আচ্ছা, ঠিক একইভাবে বি গাড়ির গতিশক্তি কত হবে, হাফ এম টু, তার আদিবেগ কত ইউ টু ধরেছিলাম, তাহলে ইউ টু হোল স্কোয়ার। ঠিক একইভাবে সংঘর্ষের পরে এ বস্তুর শেষ বেগ কত ছিল, ভি ওয়ান, তাই না? তাহলে তার গতিশক্তি কত হবে, হাফ এম ওয়ান ভি ওয়ান হোল স্কোয়ার। আর অন্যদিকে বি বস্তুর গতিশক্তি হবে হাফ এম টু ভি টু হোল স্কোয়ার। তাহলে সংঘর্ষের পরে যদি মোট করি তাহলে মাঝখানে প্লাস চিহ্ন দিলেই হয়ে যায়। তাহলে আমরা দেখি এটা সমাধানে যাই আমরা। হ্যাঁ, তাহলে ঘ নাম্বার সমাধান। ঘ নাম্বারে তাহলে আমরা লিখবো কি, যে সংঘর্ষের পূর্বে এ ও বি গাড়ির এ ও বি গাড়ির মোট গতিশক্তি, মোট গতিশক্তি মোট গতিশক্তি টি ওয়ান সমান হাফ এম ওয়ান ই ওয়ান হোল স্কোয়ার প্লাস হাফ এম টু ইউ টু হোল স্কোয়ার। এখন মানগুলো বসাতে হবে। তাহলে হাফ এম ওয়ান এর মান কত, 1000, আর ইউ ওয়ান এর মান কত, 50, এত হোল স্কোয়ার। হ্যাঁ, প্লাস হাফ এম টু এর মান কত, 1200, আর ইউ টু এর মান কত, 40, এত হোল স্কোয়ার। তাহলে এটুকু একটু ক্যালকুলেশন করে নিই আমরা। তাহলে 0.5 ইন্টু 1000 ইন্টু 50 হোল স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 1200 ইন্টু 40 হোল স্কোয়ার। তাহলে এটা গতিশক্তি হবে 2 to 1, 2 to 1, 4টা শূন্য, 1 2 3 4, এত কি শক্তির একক জুল। তাহলে সংঘর্ষের পূর্বে এ ও বি গাড়ির মোট গতিশক্তি আমরা পেয়েছি কত, এই যে 2 to 1, 4টা শূন্য, এত জুল। এখন আমরা যেটা দেখব, যে সংঘর্ষের পরে আবার সংঘর্ষের পর সংঘর্ষের পর এ ও বি গাড়ির এ ও বি গাড়ির মোট গতিশক্তি, মোট গতিশক্তি টি টু সমান হাফ এম টু ইউ টু হোল স্কোয়ার প্লাস, সরি, যে সংঘর্ষের পর তো, তাহলে এখানে আমরা কি দিব, প্রথম গাড়ির ক্ষেত্রে হাফ, তার ভর হচ্ছে এম ওয়ান, শেষ বেগ কত, ভি ওয়ান হোল স্কোয়ার, যোগ হাফ এম টু, সংঘর্ষের পরে তার গাড়িটার বেগ ছিল কত, ভি টু, তাই না? তার ভি টু হোল স্কোয়ার। তাহলে মানগুলো বসাই, হাফ, তাহলে এম ওয়ান এর মান কত ছিল, 1000, আর ভি ওয়ান এর মান কত, 40, প্লাস হাফ, তার ভর এম টু,
M2 এর মান কত? 1200। আর V2 এর মান কোথায়? গ থেকে পেয়েছো, এই যে গ থেকে V2 এর মান 48.333, এত কি হোল স্কয়ার। তাহলে এটুকুন মান কত আসে দেখো, 0.5 ইন্টু 1040 স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 1200 ইন্টু 48.333 তো হোল স্কোয়ার। তাহলে এটা আসলো 22012201647647.333, এত কি, এত জুল। এখন দেখো, যে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি আর সংঘর্ষের পরের মোট গতিশক্তি একই কি, একই হয়েছে কি? এখানে দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ 22 লক্ষ, আর এখানে কত? একক দশক শতক হাজার অযুত লক্ষ, এখানেও 22 লক্ষ। তো 22 লক্ষ 10,000, তাই না? আর এখানে 22,01,647 সমান হয়েছে কি? সমান হয়নি, তাই না? তো সেক্ষেত্রে আমরা লিখব, যেহেতু T1 ইজ নট ইকুয়াল টু কি T2, অতএব উদ্দীপকের সংঘর্ষটি উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক নয়, স্থিতিস্থাপক নয়। বা আমরা বলতে পারি উদ্দীপকের সংঘর্ষটি কি, ও একটি অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে উদ্দীপকের সংঘর্ষটি স্থিতিস্থাপক কিনা। হ্যাঁ, উদ্দীপকের সংঘর্ষটি কি, তাহলে স্থিতিস্থাপক হবে না। বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝছি। তাহলে কি বুঝতে বলো দেখি, যে একটি সংঘর্ষ স্থিতিস্থাপক কিনা সেটা কেমনে আমরা নির্ণয় করব? একটি সংঘর্ষ স্থিতিস্থাপক হবে কিনা সেটা আমরা কিভাবে নির্ণয় করব, কিভাবে বুঝবো? কি কেউ অ্যান্সার করছি না তো? কি জয়িতা, কিভাবে বুঝবো যে একটি উদ্দীপকের সংঘর্ষটা স্থিতিস্থাপক কিনা? T1 আর T2 যদি সেম উত্তর আসতো তাহলে স্থিতিস্থাপক হইতো। আহ, তাহলে আমরা কি করব, আমরা সংঘর্ষের পূর্বে আমরা মোট গতিশক্তি বের করব এবং সংঘর্ষের পরেও কি মোট গতিশক্তি বের করব। যদি সমান হয় তাহলে সংঘর্ষটি স্থিতিস্থাপক, অন্যথায় স্থিতিস্থাপক নয়, মানে অস্থিতিস্থাপক। ঠিক আছে। আচ্ছা, জি। এটা এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে একটা প্রবলেম নিজেরাই সলভ করার চেষ্টা করো দেখি। এটা ধরো 400 কেজি আর যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। আর আরেকটা গাড়ি, বি গাড়ি, একই দিকে যাচ্ছে, ধরো যে 15 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে। এই গাড়িটার ভর ধরো 250 কেজি। সংঘর্ষের পরে
তাহলে এটা হলো সংঘর্ষের পূর্বে, সংঘর্ষের পূর্বে। আর এটা হলো সংঘর্ষের পরের অবস্থা, হ্যাঁ, পরে। আর সরাসরি আমি যদি ঘ নাম্বারটা দিই, আচ্ছা, ঘ দেওয়ার আগে গ তো করতেই হবে আমাদেরকে, হ্যাঁ। যে এ ও বি গাড়ির, এ এ ও বি গাড়ির বেগ নির্ণয় করো, বেগ নির্ণয় করো, নির্ণয় করো। আর ঘ নম্বরে বললো যে উদ্দীপকের সংঘর্ষটি, উদ্দীপকের সংঘর্ষটি, ঘর্ষটি কোন ধরনের সংঘর্ষ, কোন ধরনের সংঘর্ষ, ঘর্ষ বিশ্লেষণ করো, বিশ্লেষণ করো। তাহলে এটা সমাধান করার জন্য দেখো, সংঘর্ষের পরে এ এবং বি গাড়ির কিন্তু বেগ দেওয়া নেই, আছে কি? বেগ দেওয়া নেই। তো এই ক্ষেত্রে এ এবং বি গাড়ির বেগ নির্ণয় করতে হবে, যেটা গ নাম্বারে চাওয়া হয়েছে, হ্যাঁ। তাহলে আমরা কোন সূত্র খাটাবো, আমরা কোন সূত্রটা ব্যবহার করব এই ক্ষেত্রে? গতিশক্তির সূত্রটা। গ নাম্বারের ক্ষেত্রে গতিশক্তি কেন? গ নাম্বারে দেখো ভালো করে, এ ও বি গাড়ির বেগ নির্ণয় করতে বলছে। সংঘর্ষের পূর্বে তাদের বেগ দেওয়া রয়েছে, সংঘর্ষের পরে এ এবং বি গাড়ির কোনোটারই বেগ দেওয়া নেই। সেক্ষেত্রে কি করব? এম ওয়ান ইকুয়াল M1 U1 প্লাস M2 U2 ইকুয়াল M+U ইন্টু V, ওই সূত্রটা। অর্থাৎ কোন সূত্রটা মাহবুব? 3 নাম্বার সূত্রটা আছে হ্যাঁ, 3 নম্বর সূত্রটা কি সেটা? ভি স্যার। ওয়ান ভি টু এর সূত্র, তাই না? ভি ওয়ান আর কি, ভি টু এর সূত্র, তাই না? যে হ্যাঁ, তাহলে ভি ওয়ান এবং ভি টু এর সূত্র প্রয়োগ করে এ এবং বি গাড়ির বেগটা আগে বের করে নাও, তাহলে গ নাম্বার। কারণ গটা সমাধান না করলে তো ঘ পারবে না। গ এর ক্ষেত্রে সমাধান, আমি সাইড নোট করছি না, তোমরা সাইড নোটটা করে নিও। তাহলে ভি ওয়ান এর সূত্র কি বলো দেখি? ভি ওয়ান এর সূত্র হলো এই M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস 2M2 U2 ভাগ হলো M1 প্লাস M2। তাহলে তোমরা নিজেরাই মান বসিয়ে সলভ করো, নিজেরাই মান বসাও। তাহলে এখানে M1 এর ভর কত? এই M1 কত, 400 কেজি, তাই না? 400 মাইনাস 250, U1 এর মান 20, M2 এর মান 250, U2 এর মান 15, ভাগ হচ্ছে 400 প্লাস 250। কি তোমাদের কত অ্যান্সার আসলো বলো? তোমাদের কত অ্যান্সার এসেছে বলো দেখি? স্যার 7.25 সবটার উত্তর।
কত? ও স্যার ভুলে গেছে। তো 0.105। আর কারো? সাদিয়া কত আসলো? স্যার করতেছি। আচ্ছা করেন। এরা দুজনেই মনে হয় ভুল বলছে। এখন তোমারটা দেখি তুমি সঠিক বলতে পারো কিনা। 276.25। হুম, তোমার ওটা হলো না। আমার তো বের হয়েছে ষোলো স্যার একটু দশমিক দাঁড়ান। হ্যাঁ। আচ্ছা দেখো দেখি আমারটার মতো বের হয় নাকি। 16.153। একটু মিলিয়ে নাও দেখো। আমারও ভুল হতে পারে, ক্যালকুলেশনে তো ভুল হতেই পারে যে কারো, হ্যাঁ। একটু দেখো। কি অবস্থা বলেন, হচ্ছে না? আচ্ছা আমি একটু বসলাম, দেখি তোমাদের কি অবস্থা। স্যার আমার তো আগের উত্তরই আসতেছে জিরো পয়েন্ট ওয়ান আচ্ছা জিরো ফাইভ মানগুলো দেখো, মানগুলো দেখো। M1 - M2, তাই না? M1 এর মান হচ্ছে 400, M2 এর মান কত? 250। ক্যালকুলেটর নাও তাহলে 400 থেকে। স্যার আমার 16.153 আসছে। তাহলে এটাই সঠিক, হ্যাঁ, একজনের সাথে যেহেতু মিলছে এটাই সঠিক, হ্যাঁ। আচ্ছা এখন আমরা দেখি V1 তো বের হয়ে গেল, হ্যাঁ। V1টা বলতে কার বেগ? এ গাড়ির বেগটা বের হয়েছে। এখন বাকি রয়েছে বি গাড়ির বেগ, হ্যাঁ। তো বি গাড়ির বেগটা আমরা বের করি। আবার V2 সমান, আবার V2 এর সূত্রটা কি বলো? এই M2 - M1 ইন্টু হলো U2 প্লাস 2M1 U1, আর নিচে হলো M1 প্লাস কি M2। তাহলে আমরা একটু মানগুলো বলি। M2 এর মান কত ছিল? 250। M2 এর মান হচ্ছে 250 মাইনাস M1 এর মান ছিল 400। U2 এর মান ছিল 15। M1 এর মান হলো 400 আর U1 এর মান ছিল 20। আর নিচে হলো কত? 400 প্লাস 250। তাহলে এটুকু ক্যালকুলেশন করো তোমরা আগে। এবার ভুল হলে চলবে না, সঠিকটা বলতে হবে। একুশ দশমিক এক পাঁচ তিন। হ্যাঁ ঠিক আছে। 21.153। 21.153 এত মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের গয়ের সমাধান কমপ্লিট। যদি এভাবে করতে পারো তাহলে 3-এ 3, তবে সাইড নোট গুলো দিতে হবে। তাহলে সংঘর্ষের পরে এ ও বি গাড়ির বেগ হলো
একটা এ গাড়ির বেগ হলো 16.153 আর বি গাড়ির বেগ হলো 21.153। তাহলে আমরা ঘ নাম্বারে যাই। ঘ নাম্বারে বলেছে কি যে উদ্দীপকের সংঘর্ষটি কোন ধরনের সংঘর্ষ বিশ্লেষণ করো। তাহলে উদ্দীপকের সংঘর্ষটি কোন ধরনের সংঘর্ষ সেটা বুঝতে হলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো যে সংঘর্ষের পূর্বে গাড়ি দুটির মোট গতিশক্তি বের করতে হবে এবং সংঘর্ষের পরে গাড়ি দুটির মোট গতিশক্তি বের করতে হবে। যদি সমান হয় তাহলে স্থিতিস্থাপক সংঘর্ষ, আর যদি সমান না হয় তাহলে অস্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে ঘয়ের সমাধান যদি আমরা যাই তাহলে কি লিখবো যে সংঘর্ষের পূর্বে এ ও বি গাড়ির এ ও বি গাড়ির মোট গতিশক্তি মোট গতি শক্তি। তাহলে T1 সমান আমরা লিখতে পারবো হাফ প্রথম গাড়ির ভর m1, তার আদি বেগ হচ্ছে e1 হোল স্কোয়ার, প্লাস হাফ দ্বিতীয় গাড়ির ভর হচ্ছে m2, তার বেগ হলো u2 আর সূত্রের হলো স্কোয়ার। তাহলে মানগুলো বসাও। হাফ m1 এর মান কত ছিল 400, আর আদি বেগ ছিল 20, প্লাস হাফ m2 এর মান ছিল কত 250, ইন্টু E2 এর মান কত ছিল 15, তাহলে 15 স্কোয়ার। তোমরা ক্যালকুলেশন করে মানটা আমাকে বলো। স্যার অ্যান্সার আসে 1,08,125। আচ্ছা, আমরা আরেকজনের দেখি আরেকজন কি করছে। হ্যাঁ, 420 হোল স্কোয়ার প্লাস 0.5 ইন্টু 250 ইন্টু 15 হোল স্কোয়ার। একটু মিলিয়ে নাও দেখি 1081 কত। 125। হ্যাঁ, 108125, এই তো। এত কি শক্তির একক জুল। আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা সেটা কি সংঘর্ষের পরে এ ও বি গাড়ির এ ও বি গাড়ির মোট গতিশক্তি। তাহলে T2 সমান হবে, তাহলে হাফ প্রথম গাড়ির ভর হলো m1, সংঘর্ষে পরে তার বেগ কি ছিল v1, তাহলে v1 হোল স্কোয়ার, যোগ হাফ দ্বিতীয় গাড়ির ভরটা হলো কত m2, সংঘর্ষের পরে তার বেগ হলো কত v2, তাহলে v2 হোল স্কোয়ার। মানগুলো বসান। হাফ m1 এর মান কত 400, আর v1 এর মান হলো 16.153, 16.153 প্লাস হাফ ইন্টু m2 এর মান কত 250, v2 এর মান 21.153 এত হোল স্কোয়ার। স্যার অ্যান্সার আসছে 108,115.0579। আচ্ছা, 16.153 0.5 250 ইন্টু 21.153 হোল স্কোয়ার।
5 3। তাহলে কত আসলো এটা? এটা আসলো এই 10 81 25, এত কি জুল। কি একটু বিস্মিত হচ্ছে তাই না? কি মেলেনি তোমাদের সাথে? স্যার আমার তো আসে 10 81 15.0579। হ্যাঁ, তুমি যেটা বলছো সেটা সঠিক রয়েছে। এখন এখানে একটু বুঝার রয়েছে, সেটা আমি বলি। হ্যাঁ, আমরা একটু উদ্দীপকটার দিকে তাকাই, এখানে তোমাদের একটু মাথা খাটাইতে হবে। এই উদ্দীপকটা দেখতে পাচ্ছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, উদ্দীপকে দেখো, সংঘর্ষের পরে এ এবং বি গাড়ির বেগ দেওয়া রয়েছে কি? না। দেওয়া নেই, আমরা বের করেছি তাই না? যদি এরকম হয় যে সংঘর্ষের পরে কোনো গাড়ির বেগ দেওয়া নাই, অর্থাৎ V1 এবং V2 এর সূত্র দিয়ে তুমি বেগটা কি বের করতেছো, V1 আর কার সূত্র দিয়ে? V2। V1 এবং V2 দিয়ে, এই যে V1 আর একটা কি V2 দিয়ে তুমি এ এবং বি গাড়ির শেষ বেগটা বের করে নিচ্ছ। সেক্ষেত্রে আমাদের এই সমস্যাটাতে এই উদ্দীপকের সংঘর্ষটা হবে কি, একটি স্থিতিস্থাপক সংঘর্ষ। এটা একটা কৌশল মনে রাখবে এভাবে: যদি সংঘর্ষের পরে কোনো গাড়ির বেগ দেওয়া না থাকে, অর্থাৎ তুমি V1 এবং V2 এর সূত্র প্রয়োগ করে তুমি বেগগুলো বের করে নিচ্ছ, সেক্ষেত্রে আমাদেরকে যেটা মাথায় রাখতে হবে, যেটা অবশ্যই একটি স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। বুঝতে পারছেন কি? অর্থাৎ যদি V1 এবং V2 এর সূত্র প্রয়োগ করে গাড়ি দুটির শেষ বেগ আমাকে বের করে নিতে হয়, তাহলে ওই সংঘর্ষটি অবশ্যই স্থিতিস্থাপক হবে। তোমাদের ক্যালকুলেশনের না মেলার কারণ হলো, এই যে এখানে দেখো, যে এখানে 16.1533333 অনেকগুলো ছিল তাই না? আবার V2 এর ক্ষেত্রেও এখানে কিন্তু 21.15333 অনেকগুলো তিন ছিল। যদি আমরা সবগুলো ডিজিট ব্যবহার করতাম, তাহলে সংঘর্ষের পূর্বে মোট গতিশক্তি এবং সংঘর্ষের পরের মোট গতিশক্তি সমান হতো, এবং আমরা বলতাম যে উদ্দীপকের সংঘর্ষটি একটি স্থিতিস্থাপক সংঘর্ষ। কৌশলটা বুঝতে পারছেন তো? তাহলে আমি এটা কি বলবো, স্থিতিস্থাপক বলবো না অস্থিতিস্থাপক বলবো বলেন? কি বলবো এটাকে? স্থিতিস্থাপক। হ্যাঁ, সবসময় কিন্তু যেমন ভরবেগ সবসময় কি হয়, সংরক্ষিত হয়। দশমিকের কারণে দেখা যায় 3 4 5 যে কেজি মিটার পার সেকেন্ড কম বেশ হয়ে যায়। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা কি বলি যে ভরবেগ সংরক্ষিত হয়েছে। তো এই ক্ষেত্রেও আমার গতিশক্তি কি হবে, সংরক্ষিত হবে। কখন আমি বুঝবো? যখন আমি উদ্দীপকে দেখবো যে V1 এবং V2 কারো মান দেওয়া নাই, V1 এবং V2 এর কারো মান দেওয়া নাই, আমাকে বের করে নিতে হচ্ছে। তখন তুমি নিশ্চিত জেনে রাখো যে এটা একটা কি, তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ। মনে থাকবে তো? জি স্যার। আচ্ছা, স্যার জি স্যার। আমার হ্যাঁ টি বলেন। ওয়ান আর T2 যদি কাছাকাছি উত্তর দশমিকে না উত্তর যায়, তাহলে কি আমি T2 জায়গায় T1 এর উত্তরটা বসাই দিতে পারবো? সরি, আরেকবার বলবে? T1 আর T2 উত্তর যদি কাছাকাছি যায় কিন্তু হ্যাঁ, দশমিকের কারণে যদি এক না হয়, তাহলে কি হ্যাঁ, আমি T1 এর উত্তরটা T2 তে বসাই দিতে হ্যাঁ, পারবো? হ্যাঁ, এই যে আমি যে কাজটা করেছি দেখো, সরাসরি বসিয়ে দিয়েছি। কারণ আমার তো জানাই রয়েছে যে এটা একটি স্থিতিস্থাপক সংঘর্ষ হবে। কারণটা কি? কারণ সংঘর্ষের পরে কোনো গাড়ির বেগ এখানে দেওয়া নেই, আমাকে V1 এবং V2 এর সূত্র প্রয়োগ করে মানগুলো বের করে নিতে হচ্ছে। আর যদি এরকম হতো যে V1 এর মান দেওয়া রয়েছে, V2 এর মানটা বের করলাম, সেক্ষেত্রে এটা একটু বলাটা মানে একটু অনিশ্চিত হয়ে যায় যে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ হবে নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ হবে।
তুমি এখানে পরীক্ষা করে দেখতে পারো এই মানগুলো। এখানে 16.153 অনেকগুলো তিন ছিল না, এখানেও কিন্তু অনেকগুলো তিন ছিল। তুমি যদি সব মানগুলো এখানে নিয়ে যদি স্কোয়ার করো, দেখবা রেজাল্ট কিন্তু দুটোর কি হবে, সমান আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে আমরা এই এই প্রবলেমের ক্ষেত্রে বলবো যে যেহেতু T1 = T2, যেহেতু T1 = কি, T2, অতএব উদ্দীপকের সংঘর্ষটি একটি স্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষটি একটি স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ। আমাদের এই মানটা কিন্তু কাছাকাছি ছিল এটার, হ্যাঁ। আচ্ছা, যদি বুঝতে পারো এবার নিজের একটা করো তো দেখি। 10 মিনিট সময় দেবো, 10 মিনিট না, আর একটু কমাই দিই, হ্যাঁ। সেক্ষেত্রে তোমাদের কি হয় দেখি। আচ্ছা, আচ্ছা, অনেকগুলো তো তোমরা চিত্রের সাহায্যে করেছো, এবার লিখো দেখি। লিখেন 2000 কেজি ভরের একটি ট্রাক। আমি চিত্রের সাহায্যে নিয়ে নিই, আর তোমরা কথায় লিখবে। লিখো 2000 কেজি ভরের একটি ট্রাক 2000 কেজি ভরের একটি ট্রাক 40 মিটার/সেকেন্ড বেগে 40 মিটার/সেকেন্ড বেগে এক্স স্থান হতে এক্স স্থান হতে ওয়াই স্থানে ওয়াই স্থানে যাওয়ার সময় যাওয়ার সময় যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা রাস্তায় দাঁড়িয়ে থাকা 1000 কেজি ভরের একটি গাড়ির সাথে একটি গাড়ির সাথে সংঘর্ষ ঘটে। তোমরা কি লিখছো? জি স্যার। আচ্ছা, সংঘর্ষ ঘটে এ পর্যন্ত লেখা হয়েছে। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপর লিখেন যে অতঃপর অতঃপর গাড়ি দুটি গাড়ি দুটি মিলিত হয়ে চলতে থাকে মিলিত হয়ে চলতে থাকে চলতে থাকে গ নাম্বার প্রশ্ন, গাড়ি দুটির মিলিত বেগ নির্ণয় করো। গাড়ি দুটির মিলিত বেগ নির্ণয় করো। গাড়ি দুটির মিলিত বেগ নির্ণয় করো। লেখা হয়েছে। জি স্যার। আর ঘ নম্বরে লিখো উদ্দীপকে
উদ্দীপকে ভরবেগ ও গতিশক্তি, ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা, সংরক্ষিত হয়েছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। উদ্দীপকে ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে ট্রাকটির ভর হলো 2000 কেজি, এটা 40 মিটার/সেকেন্ড বেগে চলছিল, এক্স স্থান থেকে ওয়াই স্থানে যাচ্ছিল, তাই না? তো যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা 1000 কেজি ভরের একটি গাড়ি, হ্যাঁ, 1000 কেজি ভরের একটি গাড়ি, ভরের একটি গাড়ির সাথে কি সংঘর্ষ হয়, অথবা গাড়ি দুটি মিলিত হয়ে চলতে থাকে। মিলিত বেগ চাওয়া হয়েছে গ নাম্বারে, আর ঘ নাম্বারে চাওয়া হয়েছে কি যে ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা। তাহলে গয়ের স্যার ক্ষেত্রে, আমি হ্যাঁ বলেন, বলেন বলেন। জানতাম। হ্যাঁ, তোমরা নিজে করবে, আচ্ছা করেন সবাই দুইজন। গ নাম্বার হয়েছে কি? গ নাম্বার কারো হয়ে থাকলে বলতে পারো। স্যার গ নাম্বারের উত্তর আসছে 27.27 মিটার/সেকেন্ড। আমার মনে হয় ভুল করেছো। স্যার আমার আসে 26.66। হ্যাঁ, এটাই ঠিক রয়েছে, 26.666, হ্যাঁ, এটাই সঠিক। তাহলে ঠিক করে নাও যার ভুল হয়েছে, হ্যাঁ। তাহলে গ নাম্বার আমাদের হয়ে গেল, হ্যাঁ। তাহলে ঘয়ের সমাধানে যাও, ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা। তাহলে আগে ভরবেগেরটা করো।
তাহলে এখানে তো দুটো গাড়ি ছিল তাই না, তাহলে সংঘর্ষের পূর্বে ট্রাক ও গাড়ির ট্রাক ও গাড়ির মোট ভরবেগ P1 সমান M1U1 প্লাস কি M2U2। এর ভর ছিল কত? 1000 কেজি, না ট্রাকের ভর ছিল 2000 কেজি। ট্রাকের ভর ছিল 2000 আর আদিবেগ ছিল কত? 40। আর অন্যদিকে গাড়িটার ভর ছিল 1000 কেজি, আর যেহেতু রাস্তায় দাঁড়িয়ে ছিল তাহলে তার আদিবেগ কত? 0। তাহলে এটা হচ্ছে 4 × 2 = 8, 1 2 3 4 এত কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে সংঘর্ষের পরে ট্রাক ও গাড়ির মোট ভরবেগ P2 সমান, ওই যে বলেছিলাম মিলিত হয়ে যাচ্ছে, তাহলে মিলিত বেগের সূত্র কি? M1 প্লাস M2 ইন্টু কি ভি। তাহলে M1 এর মান কত ছিল? 2000, আর গাড়িটার ভর ছিল 1000, আর বেগটা কত পেয়েছো? বেগ পেয়েছো 26.666, 3000। তাহলে এটা আসবে 1 2 3 4 এত কি কেজি মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের একটা অংশ হয়ে গেল। হ্যাঁ, তাহলে লিখবো যেহেতু যেহেতু P1 ইজ ইকুয়াল টু P2, অতএব ভরবেগ সংরক্ষিত হয়েছে সংরক্ষিত হয়েছে। বাকি থাকলো কোনটা? আমাদের বাকি থাকলো গতিশক্তির। হ্যাঁ, এখানে আচ্ছা আবার সংঘর্ষের পূর্বে ট্রাক ও গাড়ির গাড়ির মোট গতিশক্তি মোট গতিশক্তি P1 সমান হাফ M1U1 হোল স্কোয়ার প্লাস কি হাফ M2U2 হোল স্কোয়ার। তাহলে হাফ, ট্রাকটার ভর ছিল কত কেজি? 2000 কেজি, তাই না? আর তার বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড, আর গাড়িটার ভর ছিল 1000 কেজি, এর বেগ 0 হোল স্কোয়ার কারণ রাস্তায় দাঁড়িয়ে ছিল। 0.5 ইন্টু 2000 ইন্টু 40 স্কোয়ার, তাহলে হবে এটা 1 এত জুল। আচ্ছা, সংঘর্ষের পরে ট্রাক ও গাড়ির ট্রাক ও গাড়ির মোট গতিশক্তি
তো এটা একটু বের করে নাও। তাহলে T2 সমান হবে হাফ, যেহেতু মিলিত ভাবে গেছে তাহলে ওদের ভরটা যোগ হয়ে যাবে m1 প্লাস m2 বেগ হোল স্কয়ার। তাহলে হাফ ভর ছিল কত, 2000, আর এটার ভর ছিল 1000। আর মিলিত বেগ কত ছিল যেন, মিলিত বেগটা কি একজন বলবে কত ছিল? মিলিত বেগটা ছিল 26.666। হ্যাঁ 26.666। আচ্ছা, ইন্টু 26.666, এত হোল স্কয়ার। তাহলে 0.5 ইন্টু 3000 ইন্টু 26.666, তাহলে এটা আসলো 10.613 এত জুল। তাহলে আমরা লিখতে পারি যেহেতু T1 ইজ নট ইকুয়াল অফ কি T2, অতএব গতিশক্তি সংরক্ষিত হয়নি, সংরক্ষিত হয়নি। এবং সবার শেষে আমরা আরেকটা লাইন লিখতে পারি এভাবে, যে সুতরাং উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে। না, চেয়েছিল কি যে ভরবেগ ও গতিশক্তির মধ্যে কোনটি সংরক্ষিত হয়েছে, নাকি কি চেয়েছিল যে ভরবেগ এবং গতিশক্তি সংরক্ষিত হয়েছে কিনা, এইবার এটাই মনে হয় বলা হয়েছিল, তাই না? তাহলে আমরা লিখবো অতএব উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে এবং গতিশক্তি সংরক্ষিত হয়নি। সর্বশেষ একটা লাইন আমাদেরকে লিখতে হবে, ফিনিশিং লাইন। ওহো, শেষে যেটা লিখবো আরেকটা লাইন, সুতরাং যে উদ্দীপকে ভরবেগ সংরক্ষিত হয়েছে, ভরবেগ সংরক্ষিত হয়েছে কিন্তু গতিশক্তি সংরক্ষিত হয়নি। গতিশক্তি সংরক্ষিত হয়নি, এই লাইনটা আমাদেরকে লিখতে হবে। বুঝতে পেরেছেন তো নাকি? জি স্যার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকবে। তোমাদের সাথে আবারও দেখা হবে আগামী দিনে। ধন্যবাদ সবাইকে। স্যার কালকে ক্লাস আছে? সরি, স্যার কালকে আগামীকাল? ক্লাস আছে? হ্যাঁ, কালকে নিব ইনশাআল্লাহ। আচ্ছা।